ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। 2008 সালে রিমান্ড, কারাগার এবং মামলার বোঝা নিয়ে 17 বছরের নির্বাসন জীবন থেকে ফিরে 2 মাসের মাথায় আজ মঙ্গলবার দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্য দিয়ে 2 দশক পর তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র ক্ষমতায় ফিরল বিএনপি। 2/3-এরও বেশি আসনে জয়ী হয়ে প্রথমবার সরকার পরিচালনার দায়িত্বে এসে তিনি বেশিরভাগ নতুনদের নিয়েই পথ চলার পরিকল্পনা করেছেন, যা দৃশ্যমান হয়েছে তার মন্ত্রিসভার তালিকাতে, যেখানে 25 জন মন্ত্রীর মধ্যে 16 জনই নতুন মুখ। এছাড়া শপথ নেওয়া 24 জন প্রতিমন্ত্রী সবাই এবারই প্রথম মন্ত্রিপরিষদে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। আর মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী সহ মোট 10 জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নতুন, পুরনো ও অভিজ্ঞদের নিয়ে আগামী 5 বছর তারেক রহমানের সরকারকে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। 23 লাখ কোটি টাকার বেশি ঋণের বোঝা নিয়ে যাত্রা শুরু করা বিএনপির সরকার পারবে কি এখন প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে মরচে ধরা সম্পর্ক উন্নয়ন, যুক্তরাষ্ট্রের অনিশ্চিত নীতি সামলানো এবং দেশের অর্থনৈতিক সংকট মোকাবেলা করে সফলতার স্বাক্ষর রাখতে? সব মিলিয়ে কেমন হতে যাচ্ছে তারেক রহমান সরকারের আগামীর পথ চলা? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী, আছেন সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম এবং আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের রাজকাহনে। আমি আসলে শুরু করতে চাই ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম আপনাকে দিয়ে। 23 লাখ কোটি টাকার বেশি ঋণ আছে, সেই সাথে আরো বেশ কিছু চ্যালেঞ্জ আছে এই সরকারের সামনে। তারপরেও আসলে যেটি সবচাইতে আনন্দের বিষয়, 11তম প্রধানমন্ত্রী হিসেবে আজকে তারেক রহমান শপথ নিয়েছেন এবং অবশেষে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় আসলে যাত্রা শুরু করেছে, যেটি পুরো বাংলাদেশ বলার চেষ্টা করছে অন্তত এই নির্বাচনের পরের যে সময়টা, সেই সময়টাতে এসে দাঁড়িয়ে যেই মন্ত্রিসভা আমরা দেখলাম 50 সদস্যের মন্ত্রিসভা গঠন করেছেন তারেক রহমান, সেই মন্ত্রিসভা নিয়ে আগামী 5 বছর সামনের দিনগুলো তারেক রহমানের কেমন হতে যাচ্ছে বলে মনে করেন? না, অবশ্যই এটা একটা ইতিবাচক দিক যে আমরা গত 1.5 বছর যে রাজনৈতিক অনিশ্চয়তার ভিতরে ছিলাম, সেই উত্তরণটি অনেক আগেই দরকার ছিল। তো সেটি অবশেষে হলো, এই 18 মাস পরে গিয়ে সেটা হলো। সুতরাং এই অনিশ্চয়তা উত্তরণটি অর্থনীতির জন্য একটা ইতিবাচক বার্তা দেবে। আমরা দেখছিলাম যে বেসরকারি খাতের বিনিয়োগ স্থবিরতা ছিল, দেশি বিদেশি বিনিয়োগ সবই মোটামুটি স্থবিরতা ছিল। অর্থনীতির অন্যান্য যে সূচকগুলো, মূল্যস্ফীতির বিষয়কে আমরা বলি যে সেটা কম ছিল, কিন্তু সেইভাবে পর্যাপ্তভাবে কমেনি। সেখানে আমরা দেখছি, আপনি দেখবেন যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির যে অগ্রগতি, সেটা সাম্প্রতিক সম্ভবত ইতিহাসের ভিতরে সবচেয়ে কম, সম্ভবত এই 7 মাসের ভিতরে, যেটা আমি দেখলাম 21.1%, যেটা এত কম কখনো হয়নি। প্লাস রাজস্ব আদায়ও খুবই কম। সুতরাং এইগুলোর দিক থেকে বোঝা যাচ্ছিল যে এই উত্তরণটি খুবই প্রয়োজন ছিল। তো সেই উত্তরণটি আমরা দেখতে পেলাম। এবং যে মন্ত্রিসভা নিয়ে উনি শুরু করতে যাচ্ছেন, সেখানে আমরা যেটা দেখলাম যে মূলত বয়োজ্যেষ্ঠ এবং নবীন দুটো গ্রুপকেই রেখেছেন। নবীনদেরকে মূলত প্রতিমন্ত্রী আকারে এবং বয়োজ্যেষ্ঠদেরকে মূলত মন্ত্রী আকারে রাখা হয়েছে। এদের অনেকের হয়তো অভিজ্ঞতা রয়েছে। সুতরাং আমার ধারণা যে নবীন প্রবীণের একটা সম্মিলন দেখছি, যেটা অন্যান্য সময় হয়ে থাকে। মন্ত্রণালয়গুলোতে প্রতিমন্ত্রীদের সাধারণত কম কাজ থাকে, অনেক সময় থাকে না, এবং মন্ত্রীরা সাধারণত কাজ দেন না। আমি আশা করব যে যেহেতু অনেকটা প্ল্যান করেই মনে হচ্ছে নেওয়া হয়েছে প্রতিমন্ত্রীদেরকে, সুতরাং এবং দেখবেন যে অনেকগুলো মন্ত্রণালয়কে এবার সংযুক্ত করা হয়েছে। যেমন দেখবেন অর্থ এবং পরিকল্পনা একসাথে করা হয়েছে, দেখবেন সড়ক, যোগাযোগ, রেল, নৌ এগুলোকে একটা পুলে করা হয়েছে। আবার একইভাবে দেখবেন যে কৃষি, মৎস্য, পশুপালন এটাকে একটা পুল করা হয়েছে। এই যে পুল করে করে অনেকগুলোকে এক জায়গায় করা হয়েছে, তার মানে কিন্তু একজন মন্ত্রীর পক্ষে এতগুলো দায়িত্ব করাটি কষ্টকর হবে। সুতরাং সেই জায়গাটিতে প্রতিমন্ত্রীর জন্য যদি তার রুলস অফ বিজনেসকে যদি এবং একই সাথে তার জব রেসপন্সিবিলিটিগুলোকে যদি আলাদা করে ঠিক করে দেওয়া যায়, সেটা আমার ধারণা কাজের জন্য সুবিধা হবে। আসলে আমরা দেখতে পেলাম এবারের মন্ত্রিসভা, এবং যেটি শুরুতেই বলছিলাম 25 জন মন্ত্রীর মধ্যে 16 জনই আসলে নতুন মন্ত্রী হয়েছেন। সেটি আসলে একটা বড় চমক কিনা? তারা আসলে এই চ্যালেঞ্জগুলো কতখানি মোকাবেলা করতে পারবেন? দেখুন, একটা দল 20 বছর যদি ক্ষমতায় না থাকে, আপনি অবশ্যই বেশি নতুনই পাবেন।
এবং যারা বয়স্ক থাকেন তারা সাধারণত আস্তে আস্তে করে পিছনে চলে যান। এবার দেখবেন অনেকেরই সন্তানরা এবার সংসদে এসছে, সুতরাং এই ধারাবাহিকতাটা আছে। এবং আবার একই সাথে এটাও বোঝা দরকার, আমি বলবো যে আমি অ্যাপ্রিসিয়েট করব নতুনদেরকে নিয়ে বা অভিজ্ঞ রাজনীতিবিদদের নিয়ে কাজ করার ক্ষেত্রে, সেটা হলো যে নতুন যে বাস্তবতা, সেটা অভ্যন্তরীণ অর্থনীতির যে বাস্তবতা, বৈশ্বিক অর্থনীতির যে বাস্তবতা, রিলেশনশিপের আমরা যেটাকে বলে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপের যে বাস্তবতা, এই সমস্ত বাস্তবতা নতুনদেরকে নিয়ে কাজ করার প্রয়োজন রয়েছে। তো সেটা আমরা আশা করতে পারি যে হ্যাঁ এদের মাধ্যমে হবে। এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি গত দুদিন আগে একটা আর্টিকেল লিখেছিলাম সমকালে, সেখানে আমি যেটা বলার চেষ্টা করেছি, একটা বড় চ্যালেঞ্জ হবে এই মন্ত্রীদের ব্যুরোক্রেসিকে তারা কতটা হ্যান্ডেল করতে পারছেন তার উপরে। কেননা প্রায়শই যেটা দেখা যায় যে নতুন মন্ত্রীরা অনেক সময় বিষয়ের গভীরে ঢুকতে চান না, এবং যখনই তারা বিষয়ের গভীরে ঢোকেন না তখনই আসলে মন্ত্রণালয়ের মূল দায়িত্ব বা চাবিকাঠিটা মন্ত্রীর কাছ থেকে সচিবের কাছে চলে যায়। তো সেই জায়গায় মন্ত্রীর যে নেতৃত্ব দেয়া, সেটা উনি অনেক সময় হারিয়ে ফেলেন এবং অনেক সময় নির্ভরশীল হয়ে যান। সুতরাং এই যে নতুনদেরকে নেওয়া হয়েছে, আমরা আশা করব যে তারা সেই পরিমাণে যথেষ্ট মাত্রায় তারা বিষয়ের গভীরে ঢুকবেন, সমস্যাগুলো অনুধাবন করবেন এবং সমাধানের জন্য সচরাচর সনাতনী যে সমস্ত প্রেসক্রিপশন দেওয়া হয়, যেটাতে আসলে কখনোই কাজ করে না, আপনারাও আমাদের কাছে আসেন, আমরা বলি, ওনারাও এটা শোনে, ওনারাও বলে, এই যে একটা ঢিমে তেতালা জায়গা থেকে নতুনভাবে সমস্যাগুলোর গভীরে বুঝে সমাধানের চেষ্টা করা এবং সেই জায়গায় ব্যুরোক্রেসির বাইরে গিয়ে নিজেরা চিন্তা করা বা নিজেদের গবেষণালব্ধ আরও জ্ঞানলব্ধ নতুন সমাধানের দিকে চেষ্টা করে, এরকম কিছু কাঠামো আমরা আশা করতে পারি। গদবাঁধা যে নিয়ম, আসলে সেই নিয়মটা ভাঙার এক ধরনের প্রচেষ্টা কি আপনি এই মন্ত্রিসভায় দেখেছেন কিনা? আমি খুবই এখনো বলার মতো আমি বলতে কিছু আমি এখনো পাই না। যেমন অনেক সময় মনে হয় যে আচ্ছা যিনি যে বিষয়ের তাকে সেই বিষয়ে কি দিলে ভালো হতো। বাংলাদেশের বাস্তবতা সেটা সবসময় যে কাজে দিয়েছে তা না। যেমন অনেকেই বলছিল যে ডাক্তার জাহিদ যিনি আছেন, যিনি স্বাস্থ্যের লোক, তাকে দেয়া হয়েছে সম্ভবত মহিলা সমাজ কল্যাণ। তো অনেকে বলছে উনি স্বাস্থ্যে থাকলে কি ভালো হতো না, আবার স্বাস্থ্যে দেওয়া হয়েছে একজন ব্যবসায়ীকে। আমার কাছে মনে হয় যে রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রে যে সবসময় যে তার জব প্রফেশনই যে ডিকটেট করবে তা না। রাজনৈতিক নেতৃত্বের মূল কাজটি হলো যে তাকে যে মন্ত্রণালয়টি দেওয়া হয়েছে সেই বিষয়গুলোকে অনুধাবন করে মূল কাজগুলো যে ব্যুরোক্রেসি করবে সেখানে উনি পলিটিক্যাল লিডারশিপ দিতে পারছেন। জনগণকে আসলে কতখানি তিনি সার্ভ করতে পারছেন সেটি আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখবার বিষয়। এম হুমায়ুন কবির, কেমন হলো মন্ত্রিসভা সেই কথা যদি বলি, তাহলে এবারের মন্ত্রিসভার সবচেয়ে বড় যেই চমকটি আসলে আমরা দেখলাম, এবারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বেছে নিলেন সদ্য সাবেক প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ডক্টর খলিলুর রহমানকে। সেটি নিয়ে আমরা দেখলাম আজকে নানানভাবে আলোচনা হয়েছে এবং এটিকে সবাই আসলে বলার চেষ্টা করছেন এটি এক ধরনের বড় চমক। এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের যারা ছিলেন কর্মরত তাদের মধ্যে এই একমাত্র একজন যিনি আসলে এই সরকারে স্থান পেয়েছেন, সেটি আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, এটা চমক তো বটেই। প্রত্যাশা করছিলেন, বিভিন্ন নাম আলোচিত হয়েছে, তো সেদিক থেকে ডক্টর খলিলের এই মন্ত্রিসভা অন্তর্ভুক্তিটা নিশ্চয়ই একটা চমক। কিন্তু এখানে এই চমক, আশা করি যে খলিল মেধাবী, আমি চিনি, আমার সহকর্মী ছিলেন এক সময়তে, এবং আমরা আশা করতে পারি যে তিনি তার মেধাকে কাজে লাগাবেন। কারণ আমরা ডক্টর মোয়াজ্জেম যেটা বলছিলেন যে অভ্যন্তরীণভাবে যে ধরনের চ্যালেঞ্জ আছে, বাইরের পৃথিবীর সাথে কিন্তু আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ একেবারে সামনে এসে দাঁড়িয়ে আছে, এবং আমাদের অভ্যন্তরীণ অনেক সমস্যা সমাধানের জন্য কিন্তু বাইরের চ্যালেঞ্জগুলোও সমাধান আমাদের জন্য প্রয়োজন হবে। একেবারে ঘরের উপর যদি বলি, ধরেন আমরা মার্কিনীদের সাথে 9 তারিখে আমরা একটা রেসিপ্রোকাল ট্যারিফ এগ্রিমেন্ট সই করেছি এবং এটা নিয়ে বাজারে অনেক আলাপ আলোচনা হচ্ছে। এখন 60 দিন সময় আমাদের আছে, এই 60 দিনের মধ্যে আমরা এটাকে বাস্তবায়ন, আমাদের অভ্যন্তরীণ ক্ষেত্রে যে যে সংস্কারগুলো করা দরকার এগুলো করে এটাকে বাস্তবায়ন করতে হবে। এবং এগুলো করতে গেলে কিন্তু আমাদের অভ্যন্তরীণ যে ব্যবসায়ীরা আছে বা অভ্যন্তরীণ বিভিন্ন স্টেক হোল্ডাররা যারা আছেন তাদের কাছ থেকে তাদেরকেও সাথে নিতে হবে, এবং সেখানে কিছু প্রশ্ন আসতে পারে, এবং সেটা কিন্তু একেবারে আমি দেখছি যে সরকারের জন্য ইমিডিয়েট একটা চ্যালেঞ্জ হিসাবে এসছে। দ্বিতীয় যে চ্যালেঞ্জটা হচ্ছে সেটা হচ্ছে যে ভারতের সাথে সম্পর্কের স্বাভাবিকীকরণ বা এটাকে কার্যকর জায়গায় নিয়ে আসা। এখন ইতিমধ্যে ভারতের প্রধানমন্ত্রী আজকে আমাদের নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।
তার এবং দেশে যাবার জন্য ভারত আমন্ত্রণ সফরের জানিয়েছে। আমন্ত্রণ জানিয়েছে। এখন এই এই গত নির্বাচনের পরে এবং আজকে সরকার গঠনের মধ্য দিয়ে কিন্তু একটা আশাবাদ তৈরি হয়েছে যে এতদিনের প্রায় ১.৫ বছরের যে টানাপোড়েনটা চলছে এটা স্বাভাবিক জায়গায় নিয়ে আসা যায় কিনা। কিন্তু এখানে আমার দুটো বিষয় মনে রাখতে হবে। একটা হচ্ছে যে ভারতের যেমন আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই, সেটা বিএনপি তার ম্যানিফেস্টোতে বলেছে, গত ২ দিন আগে প্রেস কনফারেন্সেও সে সম্পর্কে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। কিন্তু সেই সাথে সাথে আমার এটাও মনে রাখতে হবে যে বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানে কিন্তু এই বিষয়টা নিয়ে জনমনে বড় ধরনের একটা আলোড়ন হয়েছিল, এবং আগামীতে সরকার যখন ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চাইবে তখন কিন্তু বাংলাদেশের মানুষের প্রত্যাশাটাকে এর সাথে সংযুক্ত করতে হবে। আমি এই তো মোহাম্মদ কবির যদি একটু আরেকটি প্রশ্ন যুক্ত করি, আসলে এই মুহূর্তে তারেক রহমানের নেতৃত্বে যে সরকারটি গঠন হয়েছে সেই সরকারের সামনে যতগুলো চ্যালেঞ্জ আছে সবচাইতে বড় চ্যালেঞ্জ বারবার বলা হচ্ছে কূটনৈতিক চ্যালেঞ্জ। আজকে যে মন্ত্রিসভা আমরা গঠন হতে দেখেছি নতুন করে, সেখানে অনেক নতুন মুখও আমরা দেখলাম, তারা আসলে এই কূটনৈতিক চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে সক্ষম বলে কি মনে করেন? তারা চেষ্টা করবেন, কিন্তু এখানে আমি বলছি কূটনীতি তো আর এমনিতে ভ্যাকুয়ামের মধ্যে কাজ করে না। কূটনীতির কতগুলো বাস্তবতা আছে। যেমন ধরুন আমি যেটা বললাম যে জুলাই অভ্যুত্থানের ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ চাহিদা, মানুষের প্রত্যাশা, এবং আমরা কিভাবে বাইরের পৃথিবীর সাথে সম্পর্ক রাখতে চাই তার একটা কিন্তু আলোচনা হয়ে আছে। তো কাজেই ভবিষ্যতে আপনি যে কোনো দেশ, ভারত সহ অন্যান্য যে কোনো দেশের সাথে যখন সম্পর্ক করতে যাবেন তখন এই মানুষের এই প্রত্যাশাটা কিন্তু আপনাকে ধারণ করতে হবে, এবং এটা কিন্তু এই দুটো বিষয়কে সমন্বয় করাটা এটাও কিন্তু এক ধরনের চ্যালেঞ্জ আছে। দ্বিতীয় আর একটা জায়গা আমি যেটা বলবো চ্যালেঞ্জের, সেটা হচ্ছে যে আমরা এই বছরই গ্রাজুয়েশন অর্থাৎ উন্নয়নশীল দেশের কাতারে উঠবো, এবং এই উন্নয়নশীল এটা স্লোগান হিসাবে যেভাবে আমরা দেখেছি বা যেভাবে আলোচিত হচ্ছে, কিন্তু এর বাস্তব অবস্থাটা যে কি হবে, প্রতিক্রিয়াটা কি হবে, সেটা নিয়ে কিন্তু অতখানি আলোচনা হয়নি। আমরা বাইরের পৃথিবীর সাথে গত ৫৪ বছর ধরে আমরা যে ধরনের অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখেছি, সেটা ব্যবসা বাণিজ্য বলেন, আপনি সাহায্য বলেন, লোন বলেন, সব কিছু পরিবর্তন হবে। আপনার রিনেগোশিয়েট করতে হবে দ্য হোল রেঞ্জ অফ ইস্যুস। কারণ একদিন আমরা একপাক্ষিকভাবে আমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সুবিধা পেয়েছিলাম, এখন আপনাকে নেয়ার কাজে আসতে হবে, সে জায়গায় যেতে হবে, এবং তার জন্য কিন্তু আমার অভ্যন্তরীণ অনেকগুলো সংস্কার করতে হবে। আমার দক্ষতা, আমার কাজের ক্ষেত্রটা আসলে বিশাল বড় এবং অনেকগুলো কাজ করতে হবে। অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী, আপনার কাছে আসি। ১৭ বছরের নির্বাসন জীবন কাটিয়ে তারেক রহমান দেশে ফিরলেন এবং দেশে ফিরে তিনি বলেছিলেন আই হ্যাভ আ প্ল্যান। সেই প্ল্যানটা হয়তো আজকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবার পর মুহূর্ত থেকে তিনি এক্সিকিউট করার চেষ্টা করবেন। আমরা আসলে অন্তত সেই প্রত্যাশাটাই করতে চাই, এবং এই শপথ নেওয়ার পর থেকে তো আসলে বাংলাদেশে তারেকের যুগ শুরু হয়েছে। সেই যুগটা আসলে বাংলাদেশ কিভাবে দেখবে, রাষ্ট্রনায়ক হিসেবে ওনার পথ চলা কেমন হবে বলে মনে করেন? আপনাকে অনেক ধন্যবাদ। তারেক রহমান সাহেবকে বিশ্লেষণ করতে হলে আমার মনে হয় তার এই ১৭ বছরে কিছু কর্মকাণ্ডকে সামনে তুলে আনতে হবে। কারণ তারেক রহমান সাহেব যখন লন্ডনে ছিলেন তখনও কিন্তু তিনি বাংলাদেশের রাজনীতিকে, বিশেষ করে বিএনপির রাজনীতিকে তিনি দেখতেন, এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান হিসাবে তিনি বেশি ভূমিকাটা পালন করেছেন। আপনি তাকে মূল্যায়ন করতে হলে তার ১৭ বছরের যে চড়াই উত্তরায় পেরিয়ে এখানে আসলেন এটাকেও দেখতে হবে। ১৭ বছরে শেখ হাসিনা ওয়াজেদের, অর্থাৎ একটি প্রায় ফ্যাসিবাদী কায়দায় যে সরকারটি শাসন করেছিল, সে সময় কিন্তু অপোজিশন পলিটিক্যাল পার্টির রোল প্লে করা অত্যন্ত কঠিন। তার কারণ একদিকে গুম, খুন, হত্যা, রাহাজানির সম্মুখীন হতে হয়েছে, অন্যদিকে তার সবচেয়ে বড় কন্ট্রিবিউশন ওই সময় ছিল পার্টিটাকে ধরে রাখা, তার সংহতি, ঐক্য ধরে রাখা। আমরা আগেও দেখেছি হোসেন মোহাম্মদ এরশাদ যখন রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে তখন বিএনপিকে ভেঙে চুরমার করে ফেলেছে। অর্থাৎ ওই ধরনের সরকার যখন ক্ষমতায় আসে, গণতন্ত্রকে সম্মানবোধ করে না, তখন অপোজিশন পলিটিক্যাল পার্টিগুলোকে দুর্বল করতে চায়। সেই ক্ষেত্রে তারেক রহমান সাহেব লন্ডন থেকে বাংলাদেশের বিএনপির তৃণমূলের
নেতা কর্মীদের সাথে সংযোগ স্থাপন করেছেন এবং তাদের সমস্যাগুলি জানতে চেয়েছেন এবং ওই সমস্যার উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যেটা ছিল আমার দৃষ্টিতে তারেক রহমান সাহেবের ও সময়ের সঠিক সিদ্ধান্ত। এবং তারই ফলে আমরা দেখব যতগুলি বড় বড় আমরা দেখব কিছু কিছু সমাবেশ ঘটেছিল, সেই সমাবেশে তিনি ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। আর সবচেয়ে বড় তার কন্ট্রিবিউশনটি হচ্ছে আমরা দেখব যে 24-এর অভ্যুত্থানে যদিও ছাত্র জনতা বড় রোল প্লে করেছে, সেই ক্ষেত্রে লন্ডন বসে তারেক রহমান সাহেব এটা ওয়াকিবহাল ছিলেন, তাদের সাথে যোগাযোগ রেখেছেন। অ্যাট দ্য সেম টাইম পার্টি স্ট্যান্ডিং কমিটির মেম্বার্স এবং অন্য লেভেলের মিড লেভেলের নেতাদের সাথে সম্পর্ক রেখে ব্যাপক জনতার অংশগ্রহণ যে সম্পর্কের ঘটিয়েছেন। কথা আপনি বলছেন অধ্যাপক ডক্টর নুরুল আমিন, এই সম্পর্কটা তো এই মন্ত্রিসভায় নিঃসন্দেহে তিনি কাজে লাগিয়েছেন। এই মন্ত্রিসভা তিনি যে গঠন করেছেন সেখানে যাদেরকে আসলে তিনি মন্ত্রিসভায় এনেছেন, বেশ কিছু আলোচনা ছিল আসলে অনেক হেভিওয়েট নেতারা মন্ত্রিসভায় কেন নেই, অবশেষে তারাও আমরা দেখলাম যে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন। এই জায়গাগুলো নিয়ে একটু আপনার বিশ্লেষণ শুনতে চাই। এটা আমার মনে হয় খুব ভালো করেছেন, কারণ তার মন্ত্রিসভাটা হয়েছে নবীন এবং প্রবীণের সমন্বয়। এটা হওয়া উচিত ছিল, কারণ নবীনদের চিন্তা চেতনা অত্যন্ত অ্যাডভান্সজনক অবস্থা আছে, প্রবীণরা কিন্তু সেই পুরাতন ধাঁচে চিন্তা ভাবনা করে থাকেন। এবং নবীনরা কিন্তু বিশেষ করে 17 বছরের যে অভিজ্ঞতা প্রবীণদের চেয়ে নবীনরা সম্মুখীন বেশি হয়েছেন এবং তারা খুব অ্যাক্টিভ রোলটা প্লে করেছেন। যেমন করে আমি যদি দেখেন 13 সালে নির্বাচন, 18 সালে নির্বাচন, 24-এ নির্বাচনে কিন্তু আমরা দেখব প্রবীণরা একটু থিতিয়ে গিয়েছিল, আমি বলবো আমার বিশ্লেষণে। সেই ক্ষেত্রে নবীনরাই কিন্তু সক্রিয় ভূমিকা পালন করেছে। অর্থাৎ পলিটিক্যাল দিক থেকে আমরা যেটা বিশ্লেষণ করি সেটি হচ্ছে অ্যাক্টিভ রোল যদি প্লে না করা হয় তাহলে তিনি বাস্তবতার সম্মুখীন হন না। ওই বাস্তবতার সম্মুখীন হলেই বাস্তব সিদ্ধান্তগুলি গ্রহণ করতে পারেন, যার ফলে যে সমস্ত নবীনরা এই ক্যাবিনেটে অন্তর্ভুক্ত হয়েছে আমার মনে হয় তাদের ভালো ভালো সিদ্ধান্ত দিয়ে সেরকম একটি সিদ্ধান্ত কিন্তু আজকে বিএনপি তরফ থেকে বারবার আলোচিত হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন যে বিএনপির এমপিরা কোনো শুল্কমুক্ত গাড়ি বা সরকারি প্লট এবং ফ্ল্যাট নেবেন না। এই জায়গাগুলো নিয়ে আলোচনায় আসবো আমরা, একটু বিরতি নিয়ে ফিরতে চাই। এটার জন্য আমি 1 মিনিট বলি। জি, আমরা বিরতি থেকে ফিরে আপনার কাছে আসবো। দর্শক, জিপি ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপি ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। এম হুমায়ুন কবির, আপনার কাছে আসি। অনেক পরিবর্তনের প্রয়োজন রয়েছে বাংলাদেশের এই মুহূর্তে। সেই জায়গাটি থেকে আসলে পররাষ্ট্রনীতিতে বাংলাদেশ শেখ হাসিনার আমলে অন্তত যথেষ্ট পিছিয়ে ছিল এবং সেখানে একটা ভঙ্গুর পরিবেশ তৈরি হয়েছে বলে আমরা রাজনৈতিক বিশ্লেষকরা সাধারণত বলে থাকেন। এই ভঙ্গুর পরিস্থিতি থেকে আসলে আমরা বেরিয়ে আসতে পারবো কিনা? এখন আসলে আপনি নিশ্চয়ই শুনেছেন যে দিনভর নানান গুঞ্জন ছিল, কে হতে যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী, কার কাঁধে সেই দায়িত্ব যাচ্ছে। সেই গুঞ্জন তো এখন শেষ হয়েছে। এখন কি মনে হচ্ছে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আমরা কতখানি প্রস্তুত? ধন্যবাদ আপনাকে। একটা তাত্ত্বিক প্রস্তুতি তো দেখতে পেলাম, সেটা হচ্ছে বিএনপি তার ম্যানিফেস্টোতে বলেছে, গত 2 দিন আগে প্রেস কনফারেন্সে আমরা শুনেছি বাংলাদেশ ফার্স্ট, অর্থাৎ বাংলাদেশের স্বার্থকে মনে রেখেই সকল দেশের সাথেই সম্পর্ক পরিচালিত হবে। এবং এখানে এটাও শুনেছি যে কোনো একটা বিশেষ দেশকে প্রাধান্য দেওয়া হবে না। তো কাজেই সেটা একটা আপনি ধরে নিতে পারেন যে এক ধরনের একটা ডিরেকশন, যে আগামীতে পররাষ্ট্র নীতিটা বাংলাদেশের কেমন হবে সেটা একটা ধারণা পাওয়া গেল। কিন্তু এখন কতগুলো বাস্তব অবস্থাও আমাদের মনে রাখতে হবে। যেমন ধরুন, আমরা আমাদের অর্থনীতির জন্য পররাষ্ট্রনীতি প্রয়োজন, আমাদের ভাবমূর্তির জন্য পররাষ্ট্রনীতি প্রয়োজন, আমাদের যে আমরা গ্রাজুয়েশন যেটা হবে, আমরা সেই গ্রাজুয়েশনের জন্য তার পরবর্তীতে নতুন করে পৃথিবীর সাথে সংযুক্ত হওয়ার জন্য পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবং সবশেষ যেটা হবে যে এই একটা সরকার 5 বছর ধরে যে আছে গণতান্ত্রিক প্রক্রিয়া, এবং আমরা তো এখন একটা টেকসই গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যাওয়ার চেষ্টা করছি, এবং সেই কাজটা বাইরের পৃথিবীর কাছে তুলে ধরবার যে কাজটা, সেটাও কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্র নীতির। আমি যদি একটু যুক্ত করি, আসলে আপনিও অর্থনীতির কথা তো বলছিলেন, এবং অভ্যন্তরীণ বিষয় তো আসলে শুধু অর্থনীতির সাথে যুক্ত নয়। অর্থনীতি যখন আমরা কথা বলছি তখন পররাষ্ট্রনীতির সাথে গভীরভাবে এটি যুক্ত রয়েছে। সেই জায়গাটি থেকে আসলে আমরা সেই সমস্যাগুলো থেকে, সংকটগুলো থেকে বেরিয়ে আসতে পারবো কি? এখন সেটাই প্রশ্ন। তার কারণ হলো, আমি যেহেতু এই মন্ত্রণালয়ে কাজ করেছি, এই লাইনে কাজ করেছি,
আমার কাছে যেটা মনে হয় বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালনার একটা বড় দুর্বলতা হচ্ছে যে এই দেশের অভ্যন্তরীণ যে উন্নয়ন প্রক্রিয়া আছে তার সাথে ধরেন 40, 45 বা 50টা মন্ত্রণালয় জড়িত থাকে। এখন এদের কাজের সাথে পররাষ্ট্র বা বাইরের পৃথিবীর কাজের যে যোগাযোগটা করা বা তারপরে আমাদের চাহিদার সাথে সরবরাহটাকে সমন্বয় করা, এই কাজটার কোনো মেকানিজম কিন্তু আমাদের এখনো নাই। ফলে যেটা হয়, এই অভ্যন্তরীণ সমন্বয়ের ঘাটতিটাই আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সবচেয়ে বড় দুর্বলতা হিসেবে আবির্ভূত হয়। এবং এখন যেটা আমার কাছে মনে হয় যে এই অবস্থার পরিবর্তন প্রয়োজন। এখন এই সরকার সেটা করতে পারবে কিনা, যদি পারে তাহলে আমি মনে করি যে আপনার উন্নয়নের জন্য বাইরের পৃথিবীর সাথে যোগাযোগ এবং সেখান থেকে রসদ জোগাড় করে আনা, সেটা আপনি বিনিয়োগ থেকে শুরু করে আপনার এমপ্লয়মেন্ট জেনারেশন থেকে শুরু করে টেকনোলজি ইম্পোর্টেশন নানানভাবে আসলে জড়িত আছে। জি। সবগুলোকে যদি আপনি যথার্থভাবে কাজে লাগাতে চান, সেই কাজে লাগানোর দায়িত্বটি আসলে এই মুহূর্তে যাদের উপরে দেওয়া হলো, ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম অর্থ এবং পরিকল্পনার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি আসলে কাঁধে একটা বিশাল বড় দায়িত্ব নিয়েছেন। শুধু তাই নয়, আজকে দায়িত্ব গ্রহণের সময় থেকে এই নতুন সরকার 23 লাখ কোটি টাকারও বেশি ঋণের বোঝা তাদের কাঁধে নিয়ে যাত্রা শুরু করলো। বাংলাদেশের এই যাত্রাটা আসলে কতখানি কঠিন হতে যাচ্ছে? না, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব সবসময়ই আসলে জটিল এবং কঠিন। তবে যিনি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তিনি এই বিষয়ে দীর্ঘদিন যাবৎ তার নিজের অভিজ্ঞতা, নিজে ব্যবসায়ী মানুষ, যদিও বিএনপি সরকারি ছিল না বিগত 2 দশকে, কিন্তু আমার যতটুকু মনে পড়ে আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থনৈতিক বিষয়গুলোতে সবসময় সক্রিয় ছিলেন। অন্তত সিপিডির যে কোনো প্ল্যাটফর্মে আমরা ওনাকে রেগুলার পেতাম এবং উনি অর্থনীতি বিষয়ে খুবই সচেতন ভাবে মতামত রাখতেন। সুতরাং সেই জায়গায় তার এই নিয়োগটি আমার মনে হয় যে উপযুক্তই হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে ধরনের চ্যালেঞ্জগুলো নিয়ে উনি শুরু করছেন, সেই চ্যালেঞ্জগুলো কিভাবে উনি মোকাবেলা করবেন। একটা হচ্ছে বড় ঋণের চ্যালেঞ্জ। বিগত সরকারের সময় থেকেই আসলে এগুলো নিয়ে আলোচনা হচ্ছিল যে বিপুল পরিমাণ ঋণ এবং সেই ঋণের দায় মেটাতে গিয়ে আমাদের মূল বাজেটের একটা বৃহদাংশ চলে যাচ্ছে। এবং গত অর্থ বছরই যেটা হয়েছে যে আমাদের রাজস্ব আয় দিয়েও আমাদের নিজেদের এই যে ব্যয়, এটা আমরা মেটাতে পারছি না। সুতরাং সেটার জন্য ঋণ করতে হচ্ছে। এই যে একটা ভিসাস সার্কেল, ঋণ করে ঋণ মেটানো, এই জায়গা থেকে আমার মনে হয় যে প্রথম বের হওয়ার একটা বড় তাগিদ থাকবে তার উপরে। প্রচুর পরিমাণে লোন করা হয়েছে আগের সরকার, সেগুলো এখন পে করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। এমনকি জ্বালানি কেনার মতো পর্যাপ্ত অর্থ কিন্তু অর্থ মন্ত্রণালয় দিতে পারছে না, কন্টিনিউয়াস তাগাদা থাকছে, সে টাকা কিন্তু দিতে পারছে না অর্থ মন্ত্রণালয় থেকে। সুতরাং সেই জায়গায় একটা চাপ থাকবে। একটা বড় কাজ হবে অর্থমন্ত্রীর, সেটা হচ্ছে রাজস্ব আদায় বৃদ্ধি করা। দুর্ভাগ্যজনক যেটা যে কমতে কমতে এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে এশিয়ার ভিতরে সবচেয়ে কম রাজস্ব জিডিপি অনুপাত বাংলাদেশে, অর্থাৎ ইকোনমির তুলনায় সবচেয়ে কম রাজস্ব আদায় হয় আমাদের দেশে। এবং সেটা এই কারণেই হয় যে প্রচুর পরিমাণে কর ফাঁকি হয়, কর এড়িয়ে যাওয়া হয় এবং কর জালের বাইরে আমরা থাকি। আবার এরকম একটা পরিস্থিতি, যে পরিস্থিতির কথা আপনি বলছেন, এরকম পরিস্থিতিতে বিএনপি যখন নির্বাচনী প্রচারণা করছিল তখন তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিল ফ্যামিলি কার্ডকে, অর্থনীতি চাকাকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই কার্ডগুলোর কথা তারা বলেছে। সেখানে ফার্মার্স কার্ড ছিল, নানান রকম কার্ড ছিল। সেটি তারা কতখানি আসলে এই যে মানে ইশতেহারে বলা শব্দটা মানে তো আসলে ওয়াদা করেছিল জনগণের সাথে, এই ওয়াদাটা কতখানি রাখতে পারবেন? যে দেখেন, আমরা নিজেরা যেটা বলছিলাম যে পরিমাণ রাজস্ব আদায়ের পটেনশিয়ালস আছে এই অর্থনীতির, আমরা বলেছিলাম যে 2021 সালে প্রায় যত রাজস্ব আদায় হয়েছে তার 1/3 আরও বাড়তি রাজস্বের সুযোগ আছে। যদি সেরকম একটা রাজস্ব পাওয়া যায় তাহলে ফ্যামিলি কার্ড বা ফার্মার কার্ডের মতো যে বাড়তি টাকা লাগবে, একটা হিসেবে বলছে যে প্রায় 30,000 কোটি টাকা লাগবে শুরু করার জন্য। এবং সেটা উনি শুরু করবেন সকল ফ্যামিলিকে দিয়ে না, শুরু করবেন মূলত যারা উইমেন হেডেড হাউস হোল্ডস রুরাল এলাকাতে, তাদেরকে দিয়ে উনি শুরু করতে চান। তো সেরকম একটা কার্ড 2,000 টাকা করে, সেটা যদি 30,000 কোটি টাকা লাগে এবং সেটাতে যদি সব কিছু অন্তর্ভুক্ত হয়, সেটা খুব বড় টাকা না যদি এই বাড়তি টাকাগুলো পাওয়া যায়। সক্ষমতা এই মুহূর্তে সুতরাং এক্ষেত্রে রাজস্ব আদায়ের কতটা সক্ষমতা বাড়াতে পারবেন কিনা, রাজস্ব ডিজিটাল সিস্টেমে যাচ্ছে এনবিআর, সেটার পিছনে বিরোধিতা আছে, যেতে চাচ্ছেন না। সুতরাং এই জায়গাগুলো ওনাকে একটা বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী, আমরা বিরতিতে যাবার আগে বলছিলাম এই যে নতুন মন্ত্রিসভা দেখলাম, তাদের মাঝে আমরা অনেক পরিবর্তন দেখেছি, অনেক নতুন মুখ দেখলাম। এবং বিএনপির এমপিরা বলেছেন তারা শুল্কমুক্ত গাড়ি নেবেন না, তারা সরকারি প্লট এবং ফ্ল্যাট নেবেন না। এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তকে আপনি কতখানি ইতিবাচক হিসেবে দেখছেন? আমি বলবো অত্যন্ত সঠিক সিদ্ধান্ত নিয়েছি। এর জন্য কারণ এটাকে কেন্দ্র করে আমরা দেখব অতীত দিনে যে সমস্ত সরকারি এমপিরা ছিলেন এবং মন্ত্রীরা ছিলেন, তাদের দুর্নাম বেশি এসেছে এই ব্যাপারগুলোকে কেন্দ্র করে। আর হচ্ছে
অর্থনৈতিক দিকে যে একটা স্বচ্ছতা আসবে, যেন আমার মন্ত্রীরা সততার দিকে ধাবিত হবে এবং অসৎ পথে যাবে না। তার কারণ হচ্ছে কি, রাজনীতিতে বিশেষ করে আমরা দেখি, ছোট ভাইয়া এখানে সুন্দর করে উল্লেখ করলেন, রাজনীতি কিন্তু প্রকৃতপক্ষে নিয়ন্ত্রিত হয় অর্থনীতি দ্বারা, যেটা জাস্ট রাষ্ট্রবিজ্ঞানের ছাত্ররা অর্থনীতি থেকে যেটা নিয়ে এনে বলেন, বিশেষ করে মার্কসের যে কোটেশনটা দেয়, ইকোনমি সাধারণত নিয়ন্ত্রণ করে অর্থনীতিকে। তাহলে অর্থনৈতিকভাবে যদি স্বচ্ছ থাকে তাহলে রাজনীতিটাও স্বচ্ছ এবং হবে। এই যাত্রাটার মধ্য দিয়ে আসলে আমরা জবাবদিহিতামূলক আসলে সরকারি পদে যারা দায়িত্ব নিচ্ছেন তার সেই জায়গাটি দেখতে পারবো কিনা। এবং আমরা বারবার শুনেছি রাজনৈতিক দলগুলো বলেছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ তারা করতে চান, সেখান থেকে আসলে এই যাত্রা শুরু কিনা। এটা বিএনপি আমার মনে হয় ওদিকে অগ্রসর হচ্ছে। কেন? বিএনপির প্রতিষ্ঠাতা যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি কিন্তু স্বচ্ছ রাজনীতি করেছিলেন এবং তাকে তার সততার জন্য কিন্তু অত্যন্ত প্রশংসা অর্থাৎ তিনি বেশি প্রশংসিত হয়েছিলেন তার সততার জন্য। আর সততা কিন্তু এমন একটা জিনিস, রাজনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। একজন ব্রিলিয়েন্ট তিনি যে দক্ষতার পরিচয় দিবেন, তার চেয়ে একজন মিডিওকারও কিন্তু ভালো দক্ষতার পরিচয় তার চেয়ে বেশি দিতে পারেন যদি তিনি সৎ থাকেন। এই জন্যই 2500 বছর আগে সক্রেটিস বলেছিলেন, সততাই একমাত্র পথ একটা ব্যক্তির জীবনে, বাকি সকলেই বিপদ। অর্থাৎ একমাত্র সততাই যদি থাকে তাহলে ওটাই তার শ্রেষ্ঠ পথ। তা সেই সততার দিকে যদি অগ্রসর হতো, আমার দেশের রাজনীতিবিদদের সবচেয়ে খারাপ দিকটা হচ্ছে এখন সততাকে তারা বেশি গুরুত্ব দেয় না। বিশেষ করে যে কোনোভাবে যে কোনো অর্থ যেভাবে অর্জন করতে পারলে তারা বড় মনে করে। বিশেষ করে দেখেন তাহলে আগের সরকারটিতে বিশেষ যাকে আমরা দরবেশ বলে আখ্যায়িত করতাম, কিভাবে লুটপাট করেছে, ব্যাংকগুলোর অবস্থা কী করেছে, এস আলম সাহেব কী করেছে। অর্থাৎ কি জন্য তারা পেরেছে? ওই রাজনীতিবিদ্যা তাদের প্রশ্রয় দিয়েছে। প্রশ্রয় দেওয়ার ফলেই তো এই ঘটনা ঘটছে এবং ওটাকে কেন্দ্র করে কিন্তু দেখবেন তিলে তিলে ক্ষোভ যখন বেশি করে বেড়ে যায় তখনই কিন্তু আন্দোলন সৃষ্টি হয়। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় সাধারণত আমরা বলে থাকি ছোট ছোট গ্রিভেন্সেসগুলিকে পলিটিশিয়ানরা আর্টিকুলেট করে যখন থ্রো করে দেয় জনগণের মধ্যে, তখনই কিন্তু ওটাকে কেন্দ্র করে। সেই জায়গাটি থেকে তো আসলে আমরা বেরিয়ে আসতে যাচ্ছিলাম। ডক্টর খন্দকার গোলাম মজিদের মধ্যে কিছু বলতে চাচ্ছিলাম, একদমই ছোট করে। আমি যদি ডক্টর নুরুল আমিন ব্যাপারী ভাইয়ের সাথে যদি একটু যুক্ত করি, সেটা হলো আমি তিনটে উদাহরণ দিতে চাই। যদি আসলে ওনারা দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে চান তাহলে একটা বড় জায়গা হলো যে প্রকিউরমেন্টগুলো, পাবলিক প্রকিউরমেন্টগুলো হয়, এগুলো স্বচ্ছতার সাথে করা। যে প্রকিউরমেন্ট সিস্টেম আছে, এইগুলোকে ব্যবহার করে প্রত্যেকটা মন্ত্রণালয়ে একটা দুষ্ট চক্র গড়ে ওঠে, যেটার মধ্যে কন্ট্রাক্টর থাকে, মন্ত্রণালয়ের লোকজন থাকে, আবার সুতরাং সেই জায়গাটা নিশ্চিত করা একটা বড় জায়গা। এবং দ্বিতীয় হলো এডিপির ক্ষেত্রে যাতে ওভার এক্সপেন্ডিচার না দেখিয়ে এডিপির প্রকল্প যাতে না তৈরি হয়, সেই জায়গায় নজরদারি করা। নিশ্চয়ই। এবং আজকে আপনারা নিশ্চয়ই তিনজন দেখেছেন যে দিনভর একটা বিষয় নিয়ে নানান নাটকীয়তা ছিল শপথ গ্রহণ অনুষ্ঠানে, সেটা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া। এই আলোচনায় আমি ফিরবো, আরেকটি বিরতির সময় হচ্ছে। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া নিয়ে আজকে আমরা দিনভর নানা নাটকীয়তা দেখেছি। এই নাটকীয়তার কারণ কি? এবং যদিও শেষ পর্যন্ত জামায়াত এবং এনসিপি তারা আসলে সংবিধানের সংস্কার পরিষদে যে শপথটি নিয়েছেন, তারপরেও আসলে কেন মনে করছেন যে সরকারের শুরুতেই আসলে এই ধরনের ঘটনাগুলো কোনো ইঙ্গিত দিচ্ছে কিনা? দেখুন, এই বিষয়টি এইভাবে উত্তর দেওয়ার আগে আমি এই বিষয়ে দুদিন আগে সমকালে আমার একটা আর্টিকেল প্রকাশিত হয়েছে এবং আমি মনে করি যে বিএনপি যে সিদ্ধান্তটি নিয়েছে সেটা আসলে সঠিক সিদ্ধান্ত। যেহেতু সংবিধান সংক্রান্ত পরিবর্তনের বিষয় রয়েছে জুলাই জাতীয় সনদ সংক্রান্ত আদেশে এবং একই সাথে গণভোট অধ্যাদেশে, সুতরাং এই জিনিসগুলো প্রধান রাষ্ট্রপতি ঘোষণা করলেই, জারি করলেই কেবল হয়ে যায় না, শেষ হয়ে যায় না, এগুলোকে সংসদে 2/3 ভোটে পাশের প্রয়োজন হয়। সুতরাং সেই জায়গা থেকে এটা পাশ করা হলেই তার ভিত্তিতে আমার ধারণা এই সাংবিধানিক যে পরিষদ, সেই পরিষদের সদস্য হিসেবে তখন শপথ গ্রহণের সুযোগ তৈরি হবে, যেটা এখন পর্যন্ত যেহেতু সংবিধানে এই জিনিসগুলো বলা নেই, সুতরাং এগুলোকে প্রথমে সংবিধান দিয়ে সমর্থন করাতে হবে। সুতরাং সংবিধান সমর্থন করলেই, কারণ রাষ্ট্রপতি আদেশ বা অধ্যাদেশ দিয়ে
সংবিধানের দায়িত্বটিকে সংসদের দায়িত্বটি উনি নিতে পারেন না। এটা হচ্ছে প্রথম দিক। দ্বিতীয় যেটা আসলে আরও অনেকগুলো জায়গা রয়েছে যেগুলো আসলে সংশোধনের প্রয়োজন পড়বে এটার ভিতরে। যেমন সংবিধান সংশোধনের অধ্যাদেশে বলা রয়েছে যে সিম্পল মেজরিটিতে এই পরিষদ সিদ্ধান্ত নিতে পারবে, কিন্তু এই পরিষদের আসলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। কেননা এই সিদ্ধান্ত নেবে আসলে মূল সংসদ, যেখানে 2/3 ভোটে এটা পাশ হতে হবে। সুতরাং সিম্পল মেজরিটিতে এখানে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। তৃতীয়ত বলা হয়েছে 180 দিনের ভিতরে এই সমস্ত কাজ শেষ করতে হবে। এটাও অসাংবিধানিক। তার কারণ হচ্ছে কোনো আইন বিবেচনার জন্য বা এটাকে সংশোধনের জন্য কখনো আপনি সময় নির্দিষ্ট করে দেওয়ার কোনো রেওয়াজ আমাদের সংবিধানে নেই। সুতরাং সেটাও আসলে এখানে পরিবর্তন করার প্রয়োজন হবে। কিন্তু আপনি যখন মনে করছেন ডক্টর খন্দকার গোলাম আযম যে বিএনপি হয়তো এই জায়গাটিতে তারা শপথ না নিয়ে ঠিক কাজ করেছে, একই সময়ে অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী জামায়াত আমির বলেছেন সরকারি দল শপথ না নিয়ে জুলাইকে অবজ্ঞা করেছে। আমি বিষয়টি ভিন্নভাবে বিশ্লেষণ করব। মুয়াজ্জেম সাহেব ঠিকই আলোচনা করেছেন, বিশ্লেষণ করেছেন, কিন্তু আমার মনে হচ্ছে যে কনস্টিটিউশনাল দিকে যে বিষয়গুলো আছে যেটা পারা যাচ্ছে না, মানে কনস্টিটিউশনে অ্যালাউ করে না, তো সেদিকটা আমার মনে হয় এটা এই পার্লামেন্টে আমার মনে একটা পজিটিভ রোল প্লে করবে। এই জন্য তারেক রহমান সাহেবের অধীনেই কিন্তু 31টি দফা দেওয়া হয়েছিল বিএনপি থেকে অনেক আগে, বিএনপি সহ অন্যান্য সমমনা দলগুলো আমরা যারা তার সাথে ছিলাম, সেখানে কিন্তু এই যে আপনার সংশোধনের অনেক বিষয়গুলো ওখানে ছিল। আমার মনে হয় তারেক রহমান সাহেব ওদিকে লক্ষ্য রেখে, আর যেহেতু কিন্তু আবার অনেক রাজনৈতিক বিশ্লেষকদেরকে বা আইন বিশেষজ্ঞদেরকে আমরা বলতে শুনলাম এটি আসলে এক ধরনের বিএনপির অহেতুক সতর্কতা। আমি তা বলবো না, কারণ আমি বলবো না, আমি অন্যদিকে বলবো, আমি যতটুকু তারেক রহমান সাহেবকে উপলব্ধি করতেছি তার কর্মকাণ্ডে এবং তার চিন্তা চেতনার মধ্য দিয়ে, তাতে মনে হচ্ছে তিনি অত্যন্ত লিবারাল ওয়েতে অগ্রসর হবেন, অর্থাৎ যেটা জনগণ চায় সেই দিকে প্রকৃতপক্ষে তিনি অগ্রসর হবেন। এবং কনস্টিটিউশনে এই অ্যামেন্ডমেন্টগুলি করতে তিনি আমার মনে হয় সবচেয়ে অপোজিশন পার্টি যেমনভাবে বলতেছে, আমার মনে হয় ওদিকে লক্ষ্য না রেখে তিনি পজিটিভ রোল প্লে করবেন। তার কারণ তিনি ওই 24-এর অভ্যুত্থানের স্পিরিটটাকে অত্যন্ত সম্মানের চোখে দেখেন এবং তিনি উপলব্ধি করেছেন এই 24-এর অভ্যুত্থানের স্পিরিট যদি তিনি বাস্তবায়ন না করেন তাহলে ভবিষ্যতে এই দেশটি পরিচালিত করার জন্য তার জন্য আসলে কঠিন হবে। তার মানে চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ, আমরা আসলে চ্যালেঞ্জগুলো কিভাবে পার করব সেটিও একটা বিস্তর আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। হুমায়ুন কবির, মরচে পড়া এক ধরনের সম্পর্কের কথা আমরা বারবার শুনছি প্রতিবেশী রাষ্ট্রের সাথে, সেই সম্পর্ক আসলে উন্নয়ন ঘটবে কিনা, এই যে সম্পর্কে যে টানাপোড়েন এবং এখনকার যে বাস্তবতা, বিশেষ করে বিএনপি সরকারের সাথে আসলে বিশেষ করে 2-1টি রাষ্ট্রের সাথে কেমন সম্পর্ক সেটি নিয়ে নানানভাবে আলোচনা সমালোচনা চলছে, সেই জায়গাটি নিয়ে আপনার বিস্তারিত আলোচনা শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি আপনার প্রশ্নের জবাব দেওয়ার আগে একটু মুয়াজ্জেম এবং নুরুল আমিন যেটা বললো সেটা একটু বলতে চাই। এখানে 3টা জিনিস কাজ করে। একটা হচ্ছে অপটিক্স, মানুষ দেখা যায় কিরকম, চোখে লাগছে কিরকম, এটা কিন্তু একটা বিষয় আছে। আজকে প্রথম দিন সংসদ এবং সরকারের যাত্রা শুরু। আমার মনে হয় যে অপটিক্সের দিক থেকে বিষয়টা আরেকটু পজিটিভ হলে বোধহয় ভালো হতো, কারণ এই সরকার 5 বছর চলতে হবে এবং এই সরকারের অনেক বড় দায়িত্ব শুধু সরকার পরিচালনা না, এই সংবিধানের মৌলিক কিছু পরিবর্তন আসবে যার মধ্য দিয়ে আমরা একটা দায়বদ্ধ গণতান্ত্রিক প্রশাসন পাবো, সেটাই আমাদের থাকবে। আর যেটা মুয়াজ্জেম যে কথাটা বললেন এটা হচ্ছে আইনি ব্যাখ্যা। আইন, যারা আইন বিশারদ আছেন, যারা পার্লামেন্ট সদস্য আছেন, তাদের কাছে এটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু জনগণ যারা দেখে, যারা পলিটিক্সের পার্টটা অংশীদার, তারা কিন্তু অত আইন টেন চিন্তা করে না। তারা দেখতে চান যে দুই পক্ষ কিরকম সহযোগিতার মধ্যে দিয়ে যাচ্ছে। আজকে প্রথম দিনে এক পক্ষ শপথ নিলেন না, আরেক পক্ষ শপথ নেওয়াতে উপস্থিত থাকলেন না। আমার কাছে মনে হয় যে এখনকার বাস্তবতায় মানুষ যে ধরনের চিন্তা করছে যে সবাই মিলে, এবং সেটা তো গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলের নেতা যিনি হয়েছেন শফিক সাহেব, ওনার বাড়িতে গেছেন, আরো যারা হুইপ হয়েছেন আমাদের গত আন্দোলনের নেতা, তাদের বাড়িতে গিয়ে একটা বাতাবরণ তৈরি করতে চেষ্টা করেছেন যে একটা সহযোগিতামূলক ভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। তো সেই জায়গাটা আমি মনে করি ইতিবাচক একটা অবদান রাখছিল।
আজকের এই জিনিসটা যদি সেটাকে কনসলিডেট করতে পারতো, আরো যোগ করতে পারতো, তাহলে আমি মনে করি যে আমরা এগুলো নিয়ে আলোচনা করবার দরকার হতো না, অথবা তারপর অন্যভাবে আসলে আমরা- এটি তো অন্তত বলার সুযোগ থাকলো কিনা যে জামায়াত নিঃসন্দেহে বিএনপির জন্য সংসদে একটা শক্তিশালী এবং কঠিন এক ধরনের বিরোধী দল হতে যাচ্ছে। সেটা তো এখন ধরেন নিশ্চয়ই তারা তো তাদের নাম্বার আছে, তারা যথেষ্ট পরিমাণে পার্টিকুলারলি এনসিপির যেসব আমরা আগে আলোচনা শুনেছি, তারাও যথেষ্ট পরিমাণে প্রিপেয়ার্ড অপোজিশন হবেন, তার তো একটা ইঙ্গিত আমরা পাচ্ছি। এবার আপনার জায়গায় আসছে মরচে পড়া যে জায়গাটাতে বলছেন আপনি, আমি যেটা বলছিলাম যে ভারতের সাথে আমাদের সম্পর্কটা বহুমাত্রিক, খুবই নাজুক, কিন্তু প্রয়োজন, কারণ আমাদের পারস্পরিক নির্ভরতা আছে একটা। তো সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমরা সহযোগিতা করতে হবে, আবার কিছু কিছু জায়গায় আমাদের নিজের অবস্থানটাকে ধরে রেখে আত্মসম্মান বজায় রেখে সহযোগিতা চালাতে। নবনির্বাচিত প্রধানমন্ত্রী বারবার যে কথাটি বলেছেন সবার আগে বাংলাদেশ, সেটি চিন্তা করেই আসলে আমরা পররাষ্ট্র নীতিকেও এগিয়ে নিতে চাই। আমি একদম ছোট করে ডক্টর খন্দকার গোলাম আজম আপনার কাছে একটু আসতে চাই। আপনি পলিসি নিয়ে কাজ করেন, তো এবারে যারা সংসদে নির্বাচিত হয়ে আসলেন তারা সবাই আগামী দিনের বাংলাদেশের নীতি নির্ধারক হিসেবে কাজ করছেন। কেমন হতে যাবে তাহলে এই সংসদে যারা আসলে নীতি নির্ধারক হয়ে কাজ করছেন? আমার কাছে মনে হয় যে এবারের সংসদের সরকারি দলের যেমন একটা বড় দায়িত্ব রয়েছে, বিরোধী দলের ছায়া সংসদের ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ একটি ধারণা। সুতরাং যে কোনো পলিসি যেগুলো আসতে যাচ্ছে সেগুলোর ব্যাপারে ভালো ডিবেট করার একটা সুযোগ তৈরি হবে, এটা আমরা আশা করি। এবং আপনি যদি বিএনপির ইলেকশন ম্যানিফেস্টো দেখেন, তারা প্রায় সব ক্ষেত্রেই তাদের কি ধরনের দীর্ঘমেয়াদী যে লক্ষ্যগুলো সেগুলো তারা বলেছেন। সুতরাং আমরা যেটা প্রত্যাশা করব, তারা এগুলোর আলোকে তারা তাদের নতুনভাবে এই যে পলিসি রিফর্ম যেগুলো হওয়া দরকার সেই জায়গাগুলোতে তারা কাজ করবেন। এটা আর যদি আপার হাউস ফাইনালি হয়, তাহলে সেই জায়গাতেও একটা বড়ভাবে আপার হাউসের একটা ওয়াচডগ হিসেবে কাজ করার সুযোগ তৈরি আছে। সুতরাং সেই সব দিক বিবেচনা করলে আমরা মনে করি যে অনেক ভালোভাবে, সক্রিয়ভাবে এবং অনেক ইফিসিয়েন্টলি পলিসি তৈরির একটা সুযোগ এবারের সংসদে আমরা প্রত্যাশা করি। এবং গণতান্ত্রিক ধারায় হয়তো আসলে আমাদের সেই অগ্রযাত্রা শুরু হলো অন্তত এই সরকারের হাত দিয়ে। অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী, এম হুমায়ুন কবির, ডক্টর খন্দকার গোলাম আজম, অসংখ্য ধন্যবাদ আজকে রাজকাহনে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি25 ইস্পাত দ্বিতীয় রাজকাহন থেকে। ফিরব আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।